বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জানালা কাচের ওপাশে শ্রাবণের এই ধারা মেহজানের মনের ভেতরে অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ড্রয়িং রুমের কোণে রাখা ল্যাম্পশেড থেকে হলদেতে হালকা আলো এসে পড়েছে সোফায়। মেহেরজাবিন সেখানে জড়সড় হয়ে বসে আছে। তার কোলের ওপর ডিভোর্সের কাগজগুলো পড়ে আছে। তার কাছে এই কাগজগুলো ধারালো তলোয়ার ব্যতীত কিছু মনে হচ্ছে না। চা খাবে? মেহেরজাবিনের কণ্ঠস্বর নিজের কানেই অচেনা ঠেকল। ঘরের নিস্তব্ধতা চিরে তার প্রশ্নটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই সামনের ছায়াটা নড়ে উঠল। ইহতেমা সোফায় ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো শার্ট, হাত দুটো কবজি পর্যন্ত গোজানো। ইহতেশামের চোখের দৃষ্টি সব সময় তীক্ষ্ণ, যেন সে সরাসরি মানুষের মনের ভেতরটা পড়ে নিতে পারে। ইহতেশমা এক পায়ে এগিয়ে এলো। তার দামি পারফিউমে চড়া ঘ্রাণ মেহেরজাবিনের শ্বাসরোধ করে দিচ্ছে। ইহতেশার খুব নিচু স্বরে বলল, তোমার কি মনে হয় আমি এই মাঝরাতে তোমার হাতের চা খেতে এসেছি মেহু? মেহেরজাবিন চট করে চোখ তুলে তাকালো। ইহতেশামের সম্বোধনে মেহডাক তার বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত কাঁপুনি ধরিয়ে দিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে তুমি এত রাতে এখানে কেন এসেছো? জাওয়ারদের সাথে ডিভোর্স তো হয়ে গেছে। আর কি চাও তুমি? আমার তো মনে হয় না আমাদের মধ্যে আর কোনো কথা বাকি থাকতে পারে। ইহতেশাম একটু বাঁকা হাসলো। সে হাসিতে কোনো মায়া নেই, আছে এক ধরনের অধিকারবোধ। সে মেহেরজাবিনের খুব কাছে গিয়ে দাঁড়ালো। মেহেরজাবিন সোফার সাথে আরো বেশি লেপ্টে গেল। ইহতেশাম নিচু হয়ে তার দুপাশে হাত রেখে মেহেরজাবিনকে আবদ্ধ করে ফেলল। কথা তো মাত্র শুরু, বেবি ডল। যাওয়ার তোমাকে ছেড়েছি, কিন্তু আমি তো ছাড়িনি। তুমি কি মনে করেছো এক খাঁচা থেকে বেরিয়ে গেলে তুমি স্বাধীন? অন্য একটা খাঁচায় যে তোমার জন্য অপেক্ষা করছে সেটা খেয়াল করনি? যাওয়া তোমাকে ছেড়ে চলে গেছে কারণ সে একটা অপদার্থ ছিল। হীরা চেনার ক্ষমতা নেই তার। কিন্তু আমি তো তোমাকে ছাড়িনি। মেহেরজাবিন হাত দিয়ে আরশিকে সরিয়ে দেওয়া চেষ্টা করে বলল, তুমি আমায় ভয় দেখাচ্ছ ইহতেশাম। আমি আর কাউকে বিশ্বাস করি না। ভালোবাসা আমার কাছে এখন সস্তা তামাশা ছাড়া কিছুই না। জাওয়াত আমাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। সেখানে নতুন করে কোনো ঘর বাঁধার স্বপ্ন আমি দেখতে চাই না। ইহতেশাম মেহেরজাবিনের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসতে ফিরে আসিনি মেহু, আমি তোমাকে জয় করতে এসেছি। শূন্যস্থান কখনো এমনি এমনি পূরণ হয় না। সেখানে নিজের অস্বস্তির ছাপ ফেলে দিতে হয়। আর জয় করার পথে যদি একটু খারাপ হতে হয় তবে আমি তাতেও রাজি। মেহেরজাবিনের শরীরের পশম দাঁড়িয়ে গেল। আরিশের আঙুলগুলো এখন তার গলার কাছে। লেসের ওড়নাটা সরিয়ে ত্বক স্পর্শ করেছে। সেই স্পর্শের কোনো কোমলতা নেই, আছে এক আদিম নেশা। মেহেরজাবিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। মেহেরজাবিন এক অজানা ঘোরে ইহতেশামের চোখের দিকে তাকিয়ে থাকলো। তুমি পাগল হয়ে গেছো ইহতেশাম। লোকে কি বলবে? এটা ডিভোর্সি মেয়েকে তুমি তোমার জীবনের সাথে জড়াতে চাইছো? ইহতেশামের চোয়াল শক্ত হয়ে উঠল। সে মেহেরজাবিনের চিবুকটা শক্ত করে চেপে ধরল। লোকের কথা তুমি ভাববে, আমি না। আমি যা চাই তা আমি ছিনিয়ে নিতে জানি। প্রথমবার সুযোগ হারিয়েছিলাম বলে জাওয়াত তোমাকে পাওয়ার সাহস পেয়েছিল। এবার আর সেই ভুল করছি না। ইহতেশামের আঙুলের চাপ বাড়ছে। মেহেরজাবিনের চোখের জল চিকচিক করে উঠছে ব্যথায়। কিন্তু আরিশের তাকে কোনো হেলদোল নেই। যাও, ফ্রেশ হয়ে নাও। আজ থেকে আমি যা বলবো তোমাকে সেটাই মেনে চলতে হবে। কাল সকালে আমরা এখান থেকে বের হচ্ছি। মানে কোথায় যাব আমরা? এমন এক জায়গায় তোমাকে নিয়ে যাব যেখানে কেউ তোমাকে চিনবে না, যেখানে জাওয়াত বা অন্য কেউ
তোমার ধারের কাছে আসার সাহসও পাবে না। আমি তোমাকে এমন এক ঠিকানায় নিয়ে যাব যেখানে তুমি শুধু আমার হয়ে থাকবে, শুধু আমার। ইহতেশাম সোজা হয়ে দাঁড়ালো, পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটটা দিয়ে জ্বালিয়ে নিল। সে আগুনের লালচে আভা অন্ধকারে ঘরে এক মুহূর্তের জন্য ওর মুখটা স্পষ্ট করে তুলল। সে আলতোতেই মেহেরজাবিন দেখল ইহ উম ইহতেশামের ঠোঁটের কোণে লেগে থাকা সেই ভয়ংকর প্রশাসিত হাসিটা। মেহেরজাবিন মনে মনে ভাবছে, সে এতদিন যে খাঁচায় বন্দনী ছিল, সে খাঁচায় থেকে তার বের হয়েছে ঠিকই, কিন্তু সে আবারও আরেকটা লোহার খাঁচায় বন্দি হতে চলেছে। এই খাঁচাটা হয়তো সোনার তৈরি, কিন্তু এর শিকড়গুলো অনেক বেশি মজবুত। বাইরে বৃষ্টির শব্দ ক্রমই তীব্র হচ্ছে, জানালা কাচের বাতাসে ঝাপটা লাগছে অনবরত। মেহেরজাবিন বুঝতে পারছে ঠিক এই মুহূর্তে থেকে তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে পাওয়ার চেয়ে দহনের ভাগই হয়তো বেশি হবে। মেহেরজাবিন সোফা থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে সে আয়নার সামনে গিয়ে নিজের বিবর্ণ মুখটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময়। গলার কাছে ইহতেশামের আঙুলের ছাপ গুলো স্পষ্ট টকটকে লাল হয়ে আছে। মেহেরজাবিন আলতো করে সেই লাল গুলোর ওপর হাত রাখছে। অদ্ভুত এক শীতল শিহরণ ও মেরুদণ্ড বয়ে নেমে যাচ্ছে এই মুহূর্তে। ঠিক কী অনুভব করছে সে? তীব্র ঘৃণা নাকি অবাধ্য কোনো ভালোবাসা? অনুভূতিটা নিজের কাছেও এখন পরিষ্কার না। পেছন থেকে ইহতেশামের গম্ভীর গলায় ভেসে এলো, দেরি করো না। আমার ধৈর্য কিন্তু খুব কম। মেহেরজাবিন একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে যেতেই ইহতেশাম মেহেরজাবিনের হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। মেহেরজাবিন ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইহতেশামের চোখের দিকে। রুমে হালকা হলদে আলোটা এখন ইহতেশামের অর্ধেক মুখ পড়েছে, যা এক রহস্যময় ছাড়া তৈরি করেছে। ইহতেশামের এক হাত মেহেরজাবিনের মাথার পাশে দেওয়ালে শক্ত করে চেপে ধরা, অন্য হাতে সে মেহেরজাবিনের চিবুকটা সামান্য উঁচিয়ে ধরল। মেহেরজাবিন কাঁপা কাঁপায় গলায় বলল, তুমি আমাকে জবাবদিহি করছো ইহতেশাম? আমি ক্লান্ত। আমি এখন একটু শান্তিতে থাকতে চাই। ইহতেশাম মেহেরজাবিনের দিকে একটু ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস মেহেরজাবিনের ঠোঁটে খুব কাছে আছড়ে পড়ছে। ইহতেশাম নিচু স্বরে ফিসফিস করে বলল, শান্তি? তোমাকে ছাড়া আমি এত বছর অশান্তিতে গুমড়ে মরেছি, আর এখন তুমি আমার কাছে শান্তি চাইছো? সো ফানি বেবি ডল। ইহতেশাম মেহেরজাবিনের কপালে পড়ে থাকা চুলগুলো সযত্নে কানের পাশে গুজে দিল। তুমি যতদিন বেঁচে থাকবে, আমার চোখের সামনে থাকবে। যাওয়ার তোমাকে ছুঁতে চেয়েছিল অধিকার দিয়ে। সে তোমাকে ব্যবহার করেছে নিজের অহংকার মেটাতে। আর আমি, আমি তোমাকে ছুঁতে চাই তোমার আত্মা দিয়ে। পার্থক্যটা বুঝতে পারছো? মেহেরজাবিন চোখ বুজে ফেলল। ইহতেশামের আঙুলের অগ্রভাগ এখন তার কানে লতি ছুঁয়ে ধীরলয়ে গলা নিচের দিকে নেমে যাচ্ছে। এক অসহ্য শিহরণ মেহেরজাবিনের সারা শরীরে খেলে গেল। এই অনুভূতিটা তিনি কাছে একদমই নতুন। যাদের ছোঁয়ায় থাকতো ঘৃণা আর জবাবদিহি, কিন্তু ইহতেশামের এই স্পর্শে যেন কোনো জাদু সম্মোহন আছে যা তাকে বশ করে ফেলেছে। মেহেরজাবিন বুঝতে পারছে না এটা ঘৃণা নাকি দীর্ঘদিনের অবদমতি কোনো তৃষ্ণা। তুমি কেন আমায় পিছু ছাড়ছ না? শহরে তো কত সুন্দরী অবিবাহিত মেয়ে আছে, তাদের ছেড়ে আমার মতো একজন ভাঙা মনের নারীর পেছনে কেন পড়ে আছো? ইহতেশামের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা আবার ফিরে এলো। সে মেহেরজাবিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কারণ আমি ভাঙা জিনিস জোড়া দিতে ভালোবাসি বেবি ডল। আর তুমি আমার কাছে অসাধারণের থেকেও বেশি কিছু। তুমি আমার সেই অপূর্ণ ইচ্ছে যা আমি বছরের পর বছর ধরে লালন করেছি। কাল সকালে এই শহরে ছাড়ছি আমরা, তৈরি থেকো। আর মনে রেখো, আমার অবাধ্য হওয়া শাস্তি কিন্তু খুব
সুখকর হবে না তোমার জন্য। মেহেরজাবিন চোখ মেলালো। ইহতেশামের চোখ সে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। এক অসহায় শিকারী, যে কিনা নিজের অজান্তেই শিকারী জালে ধরা দিতে শুরু করেছে। ইহতেশাম তাকে ছেড়ে দিয়ে রুমের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার সিগারেটটা তখনও আঙুলের ফাঁকে জ্বলছে। যাও, প্যাকিং শুরু করো। মাত্র কয়েকটা দরকারি জিনিস নেবে। পুরনো কোনো জিনিস বা যাওয়াদের দেওয়া কিছু যেন না থাকে। আমি চাই না আমার আর তোমার মধ্যে অন্য কারো অস্তিত্ব থাকুক। মেহেরজাবিন কোনো উত্তর দিল না। সে ধীরে পায়ে আলমারির দিকে এগোলো। মেহেরজাবিন আলমারি খুলে কাপড় চোপড় সরাতেই তার চোখে পড়ল একটা ফ্রেম করা ছবি। ফ্রেমটা নিতে গিয়ে হাত থেকে অসাবধানতায় মেঝেতে পড়ে গেল। সাথে সাথে কাঁচ ভেঙে চারপাশ ছড়িয়ে পড়ে। ছবিতে সে আর জাওয়াত হাসি মুখে দাঁড়িয়ে আছে, অথচ সেই হাসির পেছনে যে কত রাত সে ডুকরে কেঁদেছে, কত ক্ষত শরীর আর মনে লুকিয়ে রেখেছে তা কেউ জানে না। হঠাৎ মেহেরজাবিন অনুভব করলো পেছন থেকে কেউ তার কোমরে হাত রেখেছে। সে চমকে উঠে পেছনে ফিরতে যাবে, কিন্তু ইহতেশাম সেই সুযোগ তাকে দিল না। সে আরো শক্ত হাতে মেহেরজাবিনের কোমর চেপে ধরেছে। ইহতেশাম মেহেরজাবিনের ঘাড়ে ওপর মুখ রাখল। তার দাড়িগুলো খসখসে স্পর্শ, মৃদুন চামড়া স্পর্শ করায় মেহেরজাবিন হালকা কেঁপে ওঠে। এটাই তোমার নিয়তি মিহু। তুমি যতবার জাওয়াদের কাছে যাওয়ার চেষ্টা করবে, ঠিক ততবারই এভাবে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। ইহতেশাম মেহেরজাবিনের চুলে মুখ ডুবিয়ে বলল, আগামীকাল থেকে তোমার হাসি কান্না সবকিছুর উপর কেবল আমার অধিকার থাকবে। আর অন্য কারো কথা তোমার ভাবনা বা মস্তিষ্কে কোথাও যেন না আসে। তুমি কি আমাকে ভালোবাসো ইহতেশাম, নাকি এটা কেবলই তোমার জেদ? ইহতেশাম মেহেরজাবিনের চিবুক ঘুরিয়ে নিজের দিকে নিল। অন্ধকারেও তার চোখে আদিম নেশাটাও স্পষ্ট দেখা যাচ্ছে। সে কোনো উত্তর না দিয়ে মেহেরজাবিনের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। সেই স্পষ্টতা ছিল একমাত্র কয়েক সেকেন্ডের জন্য। ভালোবাসা শব্দটা বড় দুর্বল মেহু। আমি তোমাকে আমার সত্তা অনলে বন্দি করে রাখতে চাই। তোমার প্রতিটি নিঃশ্বাসে শুধু আমার অস্বস্তি থাকবে। তোমার জীবনের প্রতিটি পাতায় আমি নামক ভেঙে রঙিয়ে দেব। কথাটা বলেই ইহতেশাম মেহেরজাবিনকে ছেড়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেহেরজাবিন ঘরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। তার পা দুটো কাঁপছে। মেহেরজাবিন বুঝতে পারছে সামনে যে জীবনটা আসছে সেটা হয়তো তার জন্য আরও কঠিন, আরও দহনময়। কিন্তু অদ্ভুতভাবে ইহতেশামের এই পজেসিভ আচরণের মাঝে সে এক ধরনের নিরাপত্তা খুঁজে পাচ্ছে, যা সে জাওয়াদের কাছে কখনোই পায়নি। মেহেরজাবিন থপ করে বসে পড়ল। নিজের চুল খামচে ধরে বিড়বিড় করে বলছে, আমি কি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি, নাকি ইহতেশামের এই ধ্বংসসত্ত্বা ভালোবাসা আমার জীবনে শূন্যস্থান পূর্ণ করবে? জানালার ওপাশে বিদ্যুতিক চমকাচ্ছে। মাঝে মাঝে মেহেরজাবিন ভাঙা কাচের টুকরোগুলো হাতে তুলে নিল। তার আঙুল কেটে এক ফোঁটা রক্ত বের হয়ে ছবিতে জাওয়াদের মুখে পড়ল। মেহেরজাবিন হাসল, এক আঙুল বিশীর্ণ হাসি। এই রক্ত ঝরা তো কেবল শুরু। ইহতেশামের প্রেমে আমাকে হয়তো আরও অনেক রক্তক্ষণ সহ্য করতে হবে। রাত ৩টে। ইহতেশাম ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। তার সিগারেট থেকে ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে। ইহতেশামের ঠোঁট এক পোশাকি জয়ের তৃপ্তি। আমার এই অগোছালো জীবনে তোমাকে স্বাগতম বেবি ডল। ভোরের আলো এখনো ফোটেনি। আকাশের রংটা গাঢ় কালচে নীল। মনে হচ্ছে যেন কেউ স্নেরে ওপর গভীর নীল কালি লেপে দিয়েছে। মেহেরজাবিন সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি। তার চোখের নিচে কালি জমেছে, যা দেখতে অনেকটাই কালশিটের মতো লাগছে। সে একটা ছোট ব্যাগ, নিজের খুব জরুরি কিছু কাপড় গুছিয়ে নিয়েছে। ঘরের চারপাশে আসবাবপত্রগুলোর দিকে তাকালে তার বুকটা ব্যথায় ফেটে আসছে। ৩ বছর আগে কত স্বপ্ন নিয়ে সে এই ঘরটা সাজিয়েছিল, অথচ আজ সেই সব স্বপ্ন একেবারে
একটা ভাঙা আয়নায় টুকরো হয়ে তার নিজের পায়ে বিচ্ছে অসহ্য যন্ত্রণা। মেহেরজাবিনের ভাবনার মাঝেই দরজা টোকা পড়ল। মেহেরজাবিন চমকে ওঠে। দরজার ওপাশে কে আছে সেটা বুঝতেও এক মুহূর্তেও সময় লাগলো না। ইহতেসামের উপস্থিতিতে একটা নিজস্ব শব্দ আছে, একটা গুমোট ভারী দাপট, যেটা মেহেরজাবিন এখন দূর থেকেই স্পষ্ট টের পায়। সব কিছুই গুছিয়ে নিয়েছো? ঘরে ঢুকতে ঢুকতে ইহতেসাম শান্ত স্বরে জিজ্ঞেস করে। ওর কণ্ঠে সেই নির্লিপ্ত মেহেরজাবিনের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোতে বয়ে দিচ্ছে। ব্যাগ গোছানো দুহাতে কাঁপছে ওর, কিন্তু ও সেটা আড়াল করার চেষ্টা করছে। ইহতেসামের চোখের চাহনিতে আছে কেবল এক ছদ্ম অধিকার। মেহেরজাবিন জানে এই ঘর থেকে পা বাড়ানো মানে এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া, যেখান থেকে ফেরার কোনো পথ হয়তো ওর জন্য আর খোলা থাকবে না। ইহতেশামের পরনে এখন গাঢ় সুধোল রঙের একটা ওভারকোট। মেহেরজাবিন ব্যাগের চেইনটা টেনে লাগিয়ে দিল। ওর গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে, কথা বলতেও যেন কষ্ট হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি ইহতেশাম? আমার একটা প্রফেশনাল লাইফ আছে, আমার বাবা মা, তাদেরকেও তো আমি কিচ্ছু জানাইনি। ওর বুকের ভেতরটা ধক ধক করছে। ইহতেসামের পাথরের মতো শান্ত মুখটার দিকে তাকিয়েও কোনো উত্তর খোঁজার চেষ্টা করছে, কিন্তু সেখানে শুধু এক দুর্বোধ শীতলতা। ইহতেসামের ধীরে পদে মেহেরজাবিনের একদম সামনে এসে দাঁড়ালো। ইতিমধ্যে দীর্ঘ শরীরের কাছে মেহেরজাবিনের বড্ড ছোট ছোঁয়া দেখাচ্ছে ওর উচ্চারণ ইহতেশামের কাঁধ পর্যন্ত। ইহতেশাম যখন মাথা নিচু করে মেহেরজাবিনের দিকে তাকাচ্ছে, মেহেরজাবিনের মনে হচ্ছে সে যেন কোনো এক বিশাল পাহাড়ের কালো ছায়ায় ঢাল পড়ে যাচ্ছে। ইহতেশাম শান্ত ভঙ্গিতে নিজের পকেট থেকে মেহেরজাবিনের ফোনটা বের করলো। তোমার অফিস থেকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তোমার বাবা মাকেও আমি নিজেই জানিয়েছি যে তুমি কয়েকদিনের জন্য আমার সাথে বাইরে যাচ্ছ। তারা কোনো আপত্তি করেনি। ইহতেশামের কণ্ঠস্বর বরফের মতো শীতল। মেহেরজাবিন পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। সেটা সেভাবে অবাক হচ্ছে যে ইহতেশাম কতটুকু সূক্ষ্মভাবে ওর চারপাশে সব কপাট একে একে বন্ধ করে দিচ্ছে। ওর বাবা মাকে ও কবজায় নিয়ে নিয়েছে। আমার ফোন ধরার সাহস তোমার হলো কি করে? বাবাকে কি বলেছো তুমি? জানো না উনি হাড়ের রোগী? যদি কিছু হয়ে যেত? মুহূর্তেই ইহতেশামের চেহারায় শান্ত ভাবটা বদলে গেল। ও এক ঝটকায় মেহেরজাবিনের বাহুটা শক্ত করে চেপে ধরল। যন্ত্রণায় ঝাঁকিয়ে উঠল মেহেরজাবিন। ইহতেশামের শক্ত আঙুলগুলো ওর নরম মাংসের ভেতরে যেন গেঁথে বসেছে। ইহতেশাম নিজের মুখটা মেহেরজাবিনের একদম কাছে নিয়ে আসে। ওর চোখে যেন আঙুলের ফুলকির মতো জ্বলছে। চিৎকার করবে না মিহু, একদম না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। জাওয়াদের লোক কাল রাত থেকেই এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। জাওয়াদ চায় তোমাকে শেষ করে দিতে। আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করতে চাইছি, আর তুমি এখন আমাকে ম্যানারস শেখাচ্ছ? ইহতেসামের চাপা কণ্ঠস্বর দেওয়ালে গানে ধাক্কা খেয়ে যেন ঘরের প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। ইহতেসামের কথায় মিহিরজাবিন ওর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আরিশের হাতে বাঁধন যেন শক্ত করে, কথাগুলো তার চেয়েও বেশি ধারালো। একরাশ আতঙ্ক আর অনিশ্চয়তা মেহেরজাবিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মেহেরজাবিনের চোখের কোণায় বেয়ে নোনা জল গড়িয়ে পড়েছে। ও ফুঁপিয়ে উঠে বলেছে, কিন্তু এভাবে জোর করছো কেন আমাকে? তুমি তো আমাকে বুঝিয়েও বলতে পারতে। মেহেরজাবিনের চোখে পানি দেখে ইহতেশামের হাতে বাঁধনটা একটু শিথিল হলো, কিন্তু ও মেহেরজাবিনকে পুরোপুরি ছাড়ল না। নিজের বৃদ্ধা আঙুল দিয়ে মেহেরজাবিনের চোখে জলটা মুছে দিল। এই স্পর্শে যেন এক অদ্ভুত মায়া মিশে আছে। ঠিক তেমনি এক ধরনের নিষ্ঠুরতাও স্পষ্ট। ইহতেশামের খুব শান্ত স্বরে বলছে, তুমি বরাবরই আমাকে এমন রুদ্ধ হতে বাধ্য করো মিহু পাখি, কারণ আমি জানি তুমি সহজে আমার কথায় রাজি হবে না। এত কিছু পরও তুমি এই স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকতে চাও, কিন্তু আমি তোমাকে সেই সুযোগ দেব না। নিচে একটা কালো রঙের দামি এসআইবির দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে মেহেরজাবিনের ব্যাগটা
ডিকিতে রেখে ওকে পেছনের সিটে বসার নির্দেশ দিল। মেহেরজাবিন কোনো প্রতিবাদ করছে না, যন্ত্রের মতো সব মেনে নিচ্ছে। ওর মনে হচ্ছে ও কোনো এক গভীর গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে, যেখান থেকে বেরোনোর সব রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ইউএতে ড্রয়িং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। শহর ছাড়িয়ে যখন হাইওয়েতে উঠেছে, ঠিক তখন সূর্যের প্রথম আলো পুরো আকাশ ডাক দিচ্ছে। মেহেরজাবিন বাইরের দিকে তাকিয়ে আছে, সবকিছু যেন ওর চোখের সামনের দিকে অস্ত্র ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ ও অনুভব করলো ইহতেসামের শক্ত হাতটা ওর হাতের উপর। ইহতেসাম এক হাতে স্টাইরিং সামলাতে সামলাতে ওর হাতটা শক্ত করে চেপে ধরেছে। ভয় পাচ্ছ? ইহতেসামের প্রশ্নটা ধীর কিন্তু তীক্ষ্ণ। মেহেরজাবিন কোনো উত্তর দিল না। ওর নির্বাক দৃষ্টি জানালার ওপাশে আটকে আছে। ইহতেসাম মেহেরজাবিনের হাতটা টেনে নিয়ে নিজের কণ্ঠ দিয়ে গভীরভাবে ছুঁয়ে দিল। মেহেরজাবিনের হাত ইহতেসামের ঠোঁট স্পর্শ করতেই মেহেরজাবিন কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে ইহতেসাম ওর হাতের ওপর মৃদু কামড় বসিয়ে দিল। যন্ত্রণার তীব্রতা বাড়াতেই মেহেরজাবিন হাতটা সরিয়ে নিতে চাইলেও ইহতেসাম হাত ছাড়ল না। তার স্পর্শে দখলদারি যেন বড্ড আনলো। এই ব্যথাটুকু সহ্য করার ক্ষমতা তোমাকে রাখতে হবে মেহু। এটাই তোমার আর আমার বর্তমান। অতীত বলতে কিছু নাই মেহু। ভুলে যাও সব কিছু। ইহতেসামের আদেশের সুরে কথাগুলো বলল মেহেরজাবিনকে। ঘন্টা তিনেক পর গাড়িটা একটা পাহাড়ি রাস্তায় এসে থামল। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে জনামবহীন নির্জন রাস্তা। মেহেরজাবিনের সামনে তাকিয়ে দেখলো তারা একটা বিশাল বাংলোর সামনে এসে থেমেছে। বাংলোটা বেশ পুরনো ধাঁচে হলেও অভিজাত ভরপুর। চারপাশে আকাশ ছোঁয়া পাইন গাছের সারি। গাছটা এতটাই নিস্তব্ধ যে পাখির ডাকে ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না। এটা কার বাড়ি? আমাদের। ইহতেসামের উত্তরটা খুব সংক্ষিপ্ত আর সোজাসাপটা। গাড়ি থেকে নেমে তারা বাংলোর ভেতরে ঢোকার সময় মেহেরজাবিনের পা দুটো থ থ করে কাঁপছে। বাংলোর ভেতর পা রাখতে মেহেরজাবিন অবাক হয়ে চারপাশ দেখতে থাকে। সেখানে দামি কার্পেট আর রাজকীয় আসবাবে সাজানো। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে একটা বড় ফায়ার প্রো রাখা। ই- ইহৈশান ওই নিয়ে যাচ্ছে দেওয়াল দোতলা একটা ঘর। ঘরটা বিশাল বড়। মাঝখানে একটা কিং সাইডের বেড আর জানালার পর্দাগুলো গাঢ় নীল মাহলে। চারপাশে এই আভিজাত্য মেহেরজাবিনকে শান্তি দেওয়ার বদলে এক অজানা আতঙ্কে ঘিরে ধরেছে। ইতিমধ্যে মেহেরজাবিনকে রুমে নিয়ে এসে ঠিক তার সামনে এসে দাঁড়ালো। নিজের ওভারকোটটা খুলে সোফায় ছুঁড়ে মারল। এরপর মেহেরজাবিনের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে ওর শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল, এই বাড়ি থেকে আমার অনুমতি ছাড়াই এক পাও বাইরে যাবে না। এখানে না আছে কোনো ইন্টারনেট, না কোনো ফোন। এখানে কেবল তুমি আর আমি। মেহেরজাবিন আতঙ্কে শিউরে উঠল। তুমি আসলে চাচ্ছটা কি ইহতেসাম? তুমি কি আমাকে বন্দি করে রাখতে চাচ্ছ? ইহতেসাম ওর কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক রহস্যময় হাসি দিয়ে বলল, বন্দিনী নয় মিহু, তুমি আমার কুইন। কিন্তু কুইনের পাহারা দেওয়ার জন্য কিং তো একটু কঠোর হতেই হয়। আর আজ রাতটা সময় দিলাম তোমাকে। কাল থেকে আমি তোমাকে শেখাবো কিভাবে জীবনে নতুন অর্থ খুঁজে নিতে হয়। ইহতেসামের তপ্ত নিঃশ্বাস মেহেরজাবিনের কাঁধে আছড়ে পড়েছে। ওর প্রতিটি কথা যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দিচ্ছে মেহেরজাবিনের চারপাশে। এই আভিজাত্য মাখা ঘরটা মেহেরজাবিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে। ইহতেসাম মেহেরজাবিনের ঘাড়ের নিচে আলতো করে হাত রাখলো এবং ওকে নিজের দিকে টেনে নিল। মেহেরজাবিন বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইহতেসামের বলিষ্ঠ হাতের শক্তির কাছে ওর প্রতিরোধটুকু বড্ড তুচ্ছ। হইতেশাম ওর ঠোঁট দুটো মেহেরজাবিনের কাঁধে খোলা অংশে শক্ত করে চেপে ধরেছে। মেহেরজাবিন চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস ফেলেছে। এই স্পর্শে যেমন বিষ আছে, ঠিক তেমনই আছে এক আদিম নেশা। হঠাৎ ইহতেসামের কিছু একটা মনে পড়ায় সে মেহেরজাবিনকে এক ঝটকায় ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ড ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর মুখ
চোখে মুখে তখন এক অদ্ভুত অস্থিরতা। কিছু না বলেই ইহতেশাম দ্রুত পায়ে রুমে বাইরে চলে গেল। করিডোরে দিয়ে ওর ভিড় জুতো আর দ্রুত হেঁটে যাওয়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মেহজাবিন পাথরের মতো নিথর হয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে। ওর শরীরটা এখনো থ করে কাঁপছে, আর যে জায়গাতে ইহুতিসামের স্পর্শ লেগে আছে সেখানে একটা তপ্ত জ্বালা অনুভব করছে ও। ঘরের নিস্তব্ধতা এখন যেন ওকে গিলিয়ে খেতে চাচ্ছে। কিছুক্ষণ পর ও টলতে টলতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে পাহাড়ি কুয়াশায় এখন আরো ঘন হয়ে বাংলাটাকে ঘিরে ফেলেছে। মেহজাবিনের মনে হচ্ছে ইহতেসাম ওকে যতটা ভালোবাসা দাবি করেছে তার চেয়েও বড় কোনো রহস্য ও লুকিয়ে রাখছে। কেন সে হঠাৎ এমন অস্বস্তি হয়ে ওকে ছেড়ে চলে গেল? এই নির্লজ্জ পাহাড়ি বাড়িতে কি তারা দুজন ছাড়া আর কেউ আছে? পরে কয়েক ঘন্টা কোনো সাড়া শব্দ নেই। মেহজাবিন সাহস সঞ্চয় করে রুমের দরজার দিকে এগোলো। রুমের লক ঘোরাতেই দেখলো দরজাটা বাইরে থেকে লক করা হয়নি। করিডোরে পা রাখতেই এক শীতল বাতাসের ঝাপটা মেহজাবিনকে কাঁপিয়ে তুলল। নিচতলা থেকে হালকা কোনো ভারী জিনিস সরানোর শব্দে ভেসে আসছে। মেহজাবিন সিঁড়ির রেলিং ধরে পা টিপে টিপে নিচে নামছে। ওর বুকটা ধুকভুক করছে, কারণ ও জানে না নিচে ওর জন্য আর কি ভয়ঙ্কর বিস্ময়ক অপেক্ষা করছে। মেহজাবিন সিঁড়ির অন্ধকার কোণে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে। নিচে ড্রয়িং রুমে সেই বড় ফ্লাওয়ার প্লেন্টের সামনে ইহতেশাম পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আগুনের শিখা ইহতেশামের দীর্ঘ ছায়াকে দেওয়ালের ও- অদ্ভুতভাবে লেগে আছে। মেহেরজাবিন আরো একটু কাছে এসে দেখলো ইহতেশামের হাতে একটা পুরনো কাঠের বক। সেখানে একটা পর একটা ছবি আর চিরকুট আগুনের শিখায় ছুড়ে দিচ্ছে। মেহেরজাবিন ভয়ে ভয়ে তাকিয়ে আছে ইহতেশামের হাতের দিকে। হঠাৎ আগুনের কুণ্ডলিয়া থেকে একটা আতপোড়া ছবি উড়ে আসে, কপেটের ওপর পড়ল। ইহতেশাম সেটা খেয়াল করলো না। সে দুই হাতে নিজের মাথা চেপে ধরে আগুনের সামনে হাঁটু গেজে বসে পড়ল। তার সেই উদ্ভট শরীরে ভঙ্গিটা এখন কোনো যেন ভেঙে পড়া মানুষের মতো মনে হচ্ছে। ইহতেশাম এখন নিজের মধ্যে নেই। এই সুযোগে মেহেরজাবিন নিঃশব্দে অন্ধকার থেকে সেই দিকে এগিয়ে গেল। ইহতেশাম তখন বিড়বিড় করে কি যেন বলছে। মেহেরজাবিন পা টিপে টিপে সেই আতপোড়া ছবিটার কাছে পৌঁছলো। ধপ করে উঠল ওর বুকটা। ছবিতে ইহতেশামের পাশে জাওয়াত দাঁড়িয়ে আছে। ছবিতে ইহতেশাম আর জাওয়াদের হাসি মুখে একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছবিটি মেহজাবিনকে স্বস্তি করে দিল। তুমি এখানে কি করছো, মেহু? ইহতেশামের কণ্ঠস্বর এক অদ্ভুত হাহাকার। মেহজাবিন চমকে পেছনে ফিরল। ইহতেশাম উঠে দাঁড়ালো। ওর চোখে দুটো লাল হয়ে আছে। সে মেহজাবিনের হাতে থাকা ছবিটার দিকে তাকালো। সবাই মনে করে আমি তোমাকে জাওয়াদের কাছ থেকে ছিনিয়ে এনেছি। ইহতেশাম ধীরে পায়ে মেহেরজাবিনের দিকে এগিয়ে আসছে। কিন্তু কেউ জানে না জাওয়াত তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে। ঘরের ভেতরে মদের উগ্র ঘ্রাণ আর ইহতেশামের শরীরে দামি পারফিউম মিশিয়ে এক অদ্ভুত মদকার তৈরি করেছে। চারপাশটা কেমন গুমোট হয়ে আছে। ফ্লাওয়ার প্লেটের কাছে পোড়া সেই টস টস শব্দটা যেন নিস্তব্ধ আরো বেশি ধারালো করে তুলছে। আগুনের সেই লালচে আভা ইহতেশামের মুখে পড়েছে। ওকে ঠিক যেন এক হিংস্র শিকারের মতো দেখাচ্ছে। মেহজাবিন জানালার পর্দাটা খামচে ধরে দাঁড়িয়ে আছে। ওর ফর্সা হাত দুটো আতঙ্কে নীল হয়ে আসছে। ইতিমধ্যে প্রতিটি পদক্ষেপ মেহজাবিনের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। বাইরে হিমুল শীতল কুয়াশা ঢাকা, আর ঘরের ভেতরে এক অস্বস্তিরতা। সব মিলিয়েই মেহেরজাবিন এক গভীর চোরাবালিতে তাকিয়ে যাচ্ছে। ও জানে না এ রাতটা ওকে কোথায় নিয়ে থামবে। ইহতেশাম গ্লাসের শেষ চুমুকটা দিয়ে সেটা টেবিলের উপর রাখলো। কাছের সাথে কাঠের সংঘর্ষণে একটা তীক্ষ্ণ শব্দ হলো। এরপর সে খুব ধীরে পায়ে এগিয়ে আসছে মেহেরজাবিনের দিকে। ও প্রতিটি পদক্ষেপে মেহেরজাবিনের বুকে হাতুড়ি
মাট মতো পিটাচ্ছে। মেহেরজাবিন নড়ল না। পালানোর চেষ্টা করল না, কারণ সে এইটুকু সময়ে বুঝে গেছে এই গহীন জঙ্গলের ভেতরে বিশাল বাংলোটা আসলে একটা দুর্বোধ্য খাঁচা। এখান থেকে পালানোর কোনো পথ নেই। ইহতেসামের এসে ঠিক মেহেরজাবিনের পেছনে দাঁড়ালো। ওর শরীরে সেই তপ্ত উত্তাপ মেহেরজাবিনের স্পষ্ট টের পাচ্ছে। ইতিমধ্যে ইহতেসামের মেহেরজাবিনের ঘাড়ের ওপর দিকে হাত বাড়িয়ে জানালার কাজ স্পর্শ করলো। মেহেরজাবিন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে এই অন্ধকারটা দেখছো মেহু? এই জঙ্গলে কেউ একবার হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। ঠিক তেমনি তুমিও এখন এই পৃথিবীর কাছে পুরোপুরি নিখোঁজ। এখন থেকে তোমার জগৎ কেবল এই চার দেওয়াল আর আমি। মেহেরজাবিন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ওর ভেতরে সবটুকুই সাহস সঞ্চয় করে একদম শান্ত গলায় বলল, মানুষের জোর করে হয়তো আটকে রাখা যায় ইহতেসাম, কিন্তু তার মন পাওয়া যায় না। তুমি আমার সাথে যা করছো সেটা ভালোবাসা নয়, ওটা তোমার একটা জেদ, একটা অসুস্থতা। ইহতেসামের হাতটা জানালার কাছের উপর স্থির হয়ে আছে। ও দীর্ঘ শরীরের ছায়াটা মেহেরজাবিনের ওপর আরো গাঢ় হয়ে পড়ল। মেহেরজাবিন অনুভব করলো ইহতেসাম রেগে যাচ্ছে, তো ও নিজের মনে গভীর থেকে আসা সেই সত্যিটা বলতে পেরে মেহেরজাবিনের বুকটা যেন হালকা হলো। ইহতেসামের মতো মানুষকে আয়নায় নিজের কর্জন রূপ দেখানোটা কতটা বিপজ্জনক হতে পারে সে মেহেরজাবিন জানে। ইহতেসাম হাসলো। এক বুক ভারী দীর্ঘশ্বাস ফেলে সে মেহেরজাবিনকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর মেহেরজাবিনের রেশমি চুলে শক্ত করে হাতে ডুবিয়ে তার মাথাটা সামান্য পেছনে দিকে হেলিয়ে বলল, ইহতেসামের চোখে এক তীব্র আদিম তৃষ্ণা ছটফট করছে। সে মেহেরজাবিনকে খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অসুস্থতা? হতে পারে, কিন্তু এই অসুস্থতা ডাক্তারও কেবল তুমি মেহু। জাওয়াত যখন তোমাকে দিনের পর দিন অবহেলা করতো, তখন সে অন্য নারীদের নেশায় বুঁদ হয়ে থাকতো। তখন তোমার মন কোথায় ছিল? তখন তো তুমি মুক্তি চাওনি। তবে আজ কেন এই বিদ্রোহ? মেহেরজাবিন দুচোখ ছাপিয়ে পানি চলে এলো। অতীতের সেই পুরনো ক্ষতগুলো ইহতেসামের আজ বড্ড নির্দয়ভাবে খুঁজে বের করছে। ও বড় অসহায় বোধ করছে। মেহেরজাবিন কাঁপা গলায় কোনো মতে বলল, জাওয়াদের প্রাপ্যের শাস্তি তুমি কেন আমাকে দিচ্ছ? ইহতেসামের চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল। সে মেহেরজাবিনের খুব কাছে গিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে গাঢ় স্বরে বলল, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না মেহু, আমি তোমাকে শুদ্ধ করছি। যাওয়া তোমার শরীরে যে নোংরা দাগগুলো রেখে গেছে, আমি সেগুলো মুছে দিচ্ছি। মেহেরজাবিন ভাবছে ইহতেসামের এই যুক্তির কাছে তার কোনো কথা কাজ করবে না। ও এক অন্ধকারে উন্মাদনা শিকারে পরিণত হয়েছে, যেখানে ভালোবাসার অধিকারবোধের সীমারেখা পার্থক্যটা সে বুঝতে পারছে না। ইহতেসামের হাত এখন মেহেরজাবিনের গলার নিচের দিকে নেমে যাচ্ছে। সে এক ঝটকায় মেহেরজাবিনের গায়ে ওড়নাটা মেঝেতে ফেলে দিল। মেহেরজাবিন আঁতকে চোখ বুজে ফেলল। ওর হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আটকেছে। ইহতেসামের ঠোঁট এখন মেহেরজাবিনের কানে লতিতে। সে খুব নিচু স্বরে বলল, আজ থেকে তুমি আর জাওয়াদের স্মৃতিগুলো বয়ে বেড়াবে না। আমি তোমার শরীরে আর মনে এমন সব দাগ এঁকে দেব, যা তোমাকে কেবল আমার কথাই মনে করবে। ইহতেসাম মেহেরজাবিনকে সযত্নে কোলে তুলে নিল। মেহেরজাবিন চমকে উঠে ইহতেসামের শার্টের কলার খামচে ধরল। ইহতেসাম ওকে নিয়ে গিয়ে কিং সাইড নরম বিছানায় শুয়ে দিল। মেহেরজাবিন উঠে যাওয়ার চেষ্টা করতে ইহতেসাম তার উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল। ইহতেসাম দুই হাতে বাঁধানো মেহেরজাবিন এই এখন পুরোপুরি বন্দী। তার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাটুকুও যেন নেই। লেপ পাচ্ছে। বিছানার পাশে রাখা ল্যাম্পের হলুদ আলোয় ইহতেসাম মেহেরজাবিনের মুখে প্রতিটি রেখা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ইহতেসাম তার আঙুলগুলো দিয়ে মেহেরজাবিনের ঠোঁটের ওপর আলতো করে বুলিয়ে দিচ্ছে। ইহতেসামের স্পর্শে কোনো তাড়াহুড়া নেই, আছে এক ধৈর্যশীল শিকারী তৃপ্তি। সে মেহেরজাবিনের গলা ভাঁজে মুখ ডুবিয়ে এক দীর্ঘ শ্বাস নিল।
তুমি জানো বেবি ডল, কত রাত আমি তোমাকে ছাড়া এই বিছানায় ছটফট করেছি। কত রাত আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছি। জানালা দিয়ে যখন দেখতাম যাওয়ার তোমার গায়ে হাত তুলেছে, তখন আমার ইচ্ছে করতো তার হাত দুটো শরীর থেকে আলাদা করে দেই। কিন্তু আমি সেটা করিনি, কারণ তুমি চেয়েছিলে তুমি নিজের ভেঙে চুরমার হয়ে যাও। কারণ ভেঙে যাওয়া মানুষগুলো ভালোবাসা দিয়ে জোড়া দেওয়া খুব সহজ। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার নতুন করে গড়ে তুলব। মেহেরজাবিনের পুরো শরীর থ করে কাঁপছে। তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ ইহতেসাম, এভাবে জোর করে কেউ কাউকে পায় না। ইহতেসাম মেহেরজাবিনের চোখে দিয়ে তাকিয়ে তার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে এলো। আমি তোমাকে এত সহজে কখনো পেতে চাইনি। আমি তোমাকে এমন ভাবে চেয়েছি যেন তোমার প্রতিটি নিঃশ্বাস আমার নামে খরচ হয়। আজ থেকে তোমার লজ্জা, তোমার ভয়, তোমার আনন্দ, সব কিছুর মালিক আমি। ইহতেসাম নিজের ঠোঁট মেহেরজাবিনের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। সেই চুম্বনে কোনো স্নিগ্ধতা ছিল না, ছিল এক তীব্র অধিকারবোধ। মেহেরজাবিন প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে আসতে লাগলো। ইহতেসামের বলিষ্ঠ হাতের স্পর্শে তার ভেতরে সমস্ত প্রতিরোধ ঝরঝর করে ভেঙে পড়েছে। সে কি তবে ইহতেসামের এই ভয়ারতার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে? জানালার বাইরে বাতাসে প্রকট বেড়েছে। পাইন গাছের পাতা বাতাসে শো শো শব্দ যেন কোনো এক অশুভ সংকেত দিচ্ছে। বাংলোর ভেতরে সময় থমকে গেছে। ইহতেসামের প্রতিটি স্পর্শে মেহেরজাবিনের শরীরে এক নতুন শিহরণ তৈরি করেছে, যা সে আগে কখনো অনুভব করেনি। ইহতেসাম যে মেহেরজাবিনের ঠোঁট থেকে সরে এসে ওর কপালে নিজের কাপা কপাল ঠেকায়। ওর চোখে তখন এক অদ্ভুত ঘোর ফ্লাওপ্লান্সের আগুনের আলোয় ইহতেসামের মুখটা কেমন মায়াবী আর ভীষণীয় দুটো মনে হচ্ছে। সেই নিস্তব্ধতা গোমত করে ইহতেসাম খুব নিচু স্বরে এক গভীর আবেগময় কণ্ঠে গুনগুন করে গাইতে করল, "জাব তুক পাতা হায় দিল মুস্কুরায় নাই, কেয়া তু সে হায় কেয়া তু ম্যানি তো।" ইহতেসাম মেহেরজাবিনের চোখের দিকে তাকিয়ে আলতো করে ওর কানে লতিতে কামড় দিল। মেহেরজাবিন শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। ইহতেসামের হাত দুটো তখন ওর কোমরে শক্তভাবে জড়িয়ে ধরে ওকে নিজের বুকের সাথে আরও লেপ্টে নিচ্ছে। আজকের রাতটা শুধু আমাদের মেহেরজাবিন নিজের অজান্তেই ইহতেসামের শার্ট খামছে রইল। প্রতিরোধে বদলে এক অদ্ভুত আত্মসমর্পণও শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ পর ইহতেসাম মেহেরজাবিনের ওপর থেকে সরে এসে পাশে শুয়ে পড়ল। তার বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। মেহেরজাবিন বিছানার এক কোণে কুঁকড়ে বসে আছে, তার পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে। ইহতেসাম সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, "কাল থেকে আমাদের নতুন একটা জীবন শুরু হবে। তুমি আমার জন্য রান্না শিখবে, আমার প্রিয় খাবারগুলো তৈরি করবে নিজ হাতে। আর হ্যাঁ, এই ঘরের বাইরে একটা লাইব্রেরি আছে, সেখানে তুমি সময় কাটাতে পারবে।" মেহেরজাবিন কোনো উত্তর দিল না। সে শুধু নিজের এলোমেলো হয়ে থাকা শাড়ি টেনে শরীর ঢাকার চেষ্টা করছে। রাত তখন শেষ প্রহরে। ইহতেসাম গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মেহেরজাবিনের চোখে ঘুম নেই। সে অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছে, সে কি পারবে ইহতেসামের সাথে নিজের সত্তাকে টিকিয়ে রাখতে। হঠাৎ নিচতলায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। মেহেরজাবিন হালকা কেঁপে উঠল। মেহেরজাবিন কান খাড়া করলো। তার স্পন্দন বেড়ে গেছে। এই গভীর রাতে এই গভীর জঙ্গলে কে আসতে পারে? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। গল্প শূন্যস্থানের পূর্ণতা পর্ব 1 থেকে 3 চলবে।